বড় খবর, পশ্চিমবঙ্গে নতুন করে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতার আবেদন শুরু হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু নতুন ফর্ম চলে এসেছে। এই নতুন ফর্ম কিন্তু নতুন বিজেপি সরকার প্রকাশ করেছে। এই ফর্ম আপনারা জমা করলেই ক্যাম্পে বা পঞ্চায়েতে বা বিডিও অফিসে আপনারা কিন্তু বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন 2,000 টাকা করে। তো নতুন যে ফর্ম প্রকাশ হয়েছে সেই ফর্ম কোথা থেকে পাবেন, কিভাবে ফর্ম পূরণ করবেন, কি কি কাগজ জমা করতে হবে, সমস্ত তথ্য আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো এই হচ্ছে সেই ফর্মের উপরেই লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। দিয়ে এখানে যা কিছু পূরণ করবেন ব্লক ক্যাপিটাল লেটারে বড় হাতের পূরণ করতে হবে। আর এখানে দেখুন ফর্মের ডান দিকে একটি ছবি চেটানোর জায়গা রয়েছে। যিনি আবেদন করছেন তিনি রঙিন পাসপোর্ট মাপের ছবি এখানে চিটিয়ে দেবেন। তারপর এখানে বলেছে যে প্লিজ চেক অনলি ওয়ান বক্স। তো আপনি এখানে কোনটার জন্য আবেদন করছেন, তপশিলি বন্ধু না জয় জোহার, যার জন্য আবেদন করছেন তার ডান দিকের যে ঘর রয়েছে এই ঘরে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। তো এসসিদের জন্য তপশিলি বন্ধু আর এসটিদের জন্য জয় জোহার এখানে ঠিক দিতে হবে। যার হবে যেটা সেটা ঠিক দেবেন। তারপর পার্সোনাল ডিটেলস, এখানে বেনিফিশিয়ারি নেম, এখানে দেখুন স্টার চিহ্ন যেগুলো দেওয়া রয়েছে সেই ঘরগুলো বাধ্যতামূলক পূরণ করতেই হবে। বেনিফিশিয়ারি নেমে যিনি আবেদন করছেন তার নামটা ব্লক ক্যাপিটাল লেটারে লিখে দিতে হবে। জেন্ডার, তিনি মেল না ফিমেল, যেটা হবে সেই বক্সে ডান দিকের বক্সটাই ঠিক দিবেন। ডেট অফ বার্থ, তার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা লিখে দিবেন। অবশ্যই আধার কার্ড অনুযায়ী লেখার চেষ্টা করবেন। তারপর এজ অ্যাস অন 1/1/2026, অর্থাৎ 1/1/2026 সাল অনুযায়ী তার বয়স কত হচ্ছে সেই সালটা এখানে লিখে দেবেন। মানে 60 বছর হচ্ছে না 65 বছর না 70 বছর সেটা লিখে দিতে হবে। তারপর যিনি আবেদন করছেন তার ফাদার্স নেম মানে তার বাবার নাম লিখতে হবে, মাদার্স নেম তার মায়ের নাম লিখতে হবে, ব্লক ক্যাপিটাল লেটারে লিখবেন। কাস্ট, সে কোন কাস্টের, এসসি না এসটি, যে কাস্ট হবেন তার বাম দিকের ঘরে ঠিক চিহ্ন দেবেন। তারপর রিলিজিয়ন, তার ধর্ম কি, এই ঘরে লিখে দেবেন হিন্দু না মুসলিম, যে ধর্ম হবে সেই ধর্মটা এখানে লিখে দিতে হবে। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, তিনি অবিবাহিত হলে আনম্যারিডে ঠিক দেবেন, বিবাহিত হলে ম্যারিডে ঠিক দেবেন, বিধবা হলে উইডোতে ঠিক দেবেন। আর ছেলেদের ক্ষেত্রে যদি বিধবা মানে ছেলেদের তো বিধবা হয় না, ছেলেদের ক্ষেত্রে যদি ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে উইডোয়ার যেটা রয়েছে সেটা এখানে ঠিক দিতে হবে। আর সেপারেটেড মানে বিচ্ছিন্নভাবে থাকেন যে যারা আলাদা আলাদা, তাহলে সেপারেটেডে ঠিক দেবেন। তারপর স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে যদি স্বামীরা আবেদন করে তার স্ত্রীর নাম লিখবেন, আর স্ত্রীরা আবেদন করলে তার স্বামীর নাম লিখবেন। আর যদি স্বামী বা স্ত্রী মারা গিয়ে থাকে তাহলে লেখার দরকার নেই, স্টার চিহ্ন দেওয়া নেই, মানে লিখলেও হবে না লিখলেও চলবে। তারপর মান্থলি ফ্যামিলি ইনকাম রুপিস, মাসে কত টাকা ইনকাম আপনার পরিবারের সেই অ্যামাউন্টটা লিখবেন, 4,000 3,000 2,000 যেমন হবে লিখবেন। তারপর পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বারস, তো কাস্ট সার্টিফিকেটের নাম্বার, আপনার যে কাস্ট সার্টিফিকেটের নাম্বার এসসি বা এসটি যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এখানে লিখতে হবে। আপনার ডিজিটাল রেশন কার্ডের নাম্বার এখানে লিখতে হবে, মানে রেশন কার্ডের যে নাম্বার। আর AHL টিন নাম্বার, এটা লিখতে বাধ্যতামূলক নয়, এটা না লিখলেও চলবে, এখানে স্টার চিহ্ন দেওয়া নেই। আধার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে আপনার, ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। তারপর CAA-তে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে, যদি আবেদন করে থাকেন তবে CAA এর ঘরটা পূরণ করবেন। যদি আপনি CAA-তে আবেদন না করেন, মানে যারা নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করেছে তাদেরকেই কেবলমাত্র এখানে পূরণ করতে হবে, বাকিদের পূরণ করতে হবে না। যদি আপনি আবেদন করেন অ্যাপ্লাইড তাহলে EPS-এ ঠিক দিয়ে আপনার যে CAA এর আবেদন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখতে হবে। আর যদি আপনার CAA সার্টিফিকেট পেয়ে গিয়ে থাকেন তাহলে ইস্যু অপশানে ঠিক দেবেন আর আপনার সার্টিফিকেটের নাম্বারটা এই ঘরে লিখে দেবেন। তারপর বলেছে যাদের যাদের নাম SIR আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল তারপর ট্রাইব্যুনালে আবেদন করেছে, যাদের আবেদন এখনও পেন্ডিং রয়েছে তাদের ক্ষেত্রে এই অংশটা পূরণ করতে হবে। আর যাদের নাম ভোটার লিস্টে রয়েছে তাদেরকে এই অংশটা পূরণ করতে হবে না। যদি ট্রাইব্যুনালে আপনার পেন্ডিং থাকে নোতে ঠিক দেবেন। আর যদি এখানে ইয়েস হয়ে যায় তাহলে ইয়েসে দেবেন, দিয়ে আপনার যে কেস নাম্বার সেই কেস নাম্বারটা মানে আপনি যে আবেদন করেছেন সেই নাম্বারটা লিখতে হবে, ট্রাইব্যুনালের যে আবেদনের নাম্বারটা। প্যান কার্ড থাকলে প্যান কার্ডের নাম্বার এখানে লিখবেন, ইফ অ্যাভেলেবেল বলেছে, যদি থাকে লিখতে হবে, না থাকলে লেখার দরকার নেই। তারপর এবার দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনার বিধানসভার নাম লিখবেন, ডিস্ট্রিক্ট আপনার জেলার নাম লিখবেন, পুলিশ স্টেশনের নাম লিখবেন, আপনার ব্লক হলে ব্লক
বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, অথবা যদি কর্পোরেশন হয় কর্পোরেশন। এই তিনটার মধ্যে যেটা হবে তার নাম লিখবেন। ব্লক হলে ব্লকের নাম, মিউনিসিপ্যালিটি হলে পৌরসভার নাম লিখতে হবে, কর্পোরেশন হলে কর্পোরেশনের নাম লিখবেন। তারপর জিপি অথবা ওয়ার্ডের নাম্বার। তো এখানে আপনার যদি পঞ্চায়েতের এলাকায় বাড়ি হয় পঞ্চায়েতের নাম লিখবেন, আর ওয়ার্ডে যদি বাড়ি হয় পৌরসভার আন্ডারে তাহলে ওয়ার্ড নাম্বার কত লিখবেন। তারপর আপনার গ্রামের নাম বা টাউন বা সিটির নাম লিখবেন। তারপর আপনার বাড়ির নম্বর জানা থাকলে লিখবেন, না জানা থাকলে লেখার দরকার নেই, স্টার চিহ্ন দেওয়া নেই। তারপর পোস্ট অফিসের নাম লিখবেন, পিনকোড লিখবেন। তারপর বলেছে নাম্বার অফ ইয়ার ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে কত বছর ধরে বসবাস করছেন, 10 বছর, 20 বছর, 50 বছর, যত বছর হবে সেটা এখানে লিখে দেবেন। তারপর মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন। ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল, যদি ইমেল আইডি থাকে লিখবেন, না থাকলে লেখার দরকার নেই। এবার ব্যাংকের তথ্য দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এখানে ব্যাংকের নাম লিখবেন আপনার, ইউকো ব্যাংক না স্টেট ব্যাংক না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যে ব্যাংক হবে লিখবেন। ব্যাংকের যে ব্রাঞ্চের নাম মানে শাখার নাম সেটা লিখবেন। ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। তো এখানে দেখুন একটা জিনিস বলে দিয়েছে, আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট ফর ডিবিটি ক্রেডিটেড। এখানে যে ব্যাংক অ্যাকাউন্টটা দেবেন তাতে যেমন আধার লিঙ্ক করা থাকে এবং ডিবিটি লিঙ্কও যেমন করা থাকে সেরকম ব্যাংক অ্যাকাউন্ট দেবেন। আর আইএফএসসি কোড, ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে দিয়ে দেবেন। এবার দেখুন কোন কোন ডকুমেন্টস আপনি এই ফর্মের সঙ্গে জেরক্স দেবেন তার এখানে লিস্ট দেওয়া রয়েছে। যেই ডকুমেন্টসগুলো আপনি জেরক্স দেবেন তার বাম দিকের ঘরে ঠিক চিহ্ন দিতে হবে। আর এখানে প্রতিটা ডকুমেন্টসে বলেছে সেলফ অ্যাটেস্টেড, মানে ভোটার কার্ড জেরক্স দিচ্ছেন, ধরুন ভোটার কার্ডের জেরক্সে যার ভোটার কার্ড তাকে সই করতে হবে, নিচে সই করতে না পারলে টিপছাপ দেবে। আধার কার্ড দিচ্ছেন, আধার কার্ড জেরক্স করবেন, তার নিচে যার আধার কার্ড তাকে সই করতে হবে, তাকে বলছে সেলফ অ্যাটেস্টেড। তাহলে কি কি দিতে হচ্ছে, ছবি চেটাচ্ছেন উপরে তাহলে এখানে ঠিক চিহ্ন দেবেন। কাস্ট সার্টিফিকেট দিচ্ছেন 2 নম্বরে ঠিক চিহ্ন দেবেন। রেশন কার্ডের জেরক্স দিচ্ছেন 4 নম্বরে ঠিক চিহ্ন দেবেন। তারপর কপি অফ আধার কার্ড, আধার কার্ডের জেরক্স দিচ্ছেন এখানে ঠিক দেবেন। ভোটার কার্ডের জেরক্স দিচ্ছেন ঠিক দেবেন। তারপর সেলফ ডিক্লারেশন, কপি অফ রেসিডেন্টাল সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন। তো এটার জন্য কোনো কাগজ দিতে হচ্ছে না, সেলফ ডিক্লারেশনে শুধু ঠিক দিয়ে দিবেন। তারপর ইনকাম সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন, মানে আপনি আপনার যে তথ্যটা দিচ্ছেন সেটাই সঠিক, আপনি নিজে তার দায়িত্ব নিচ্ছেন, সেটাই হচ্ছে সেলফ ডিক্লারেশন, কোনো কাগজের জন্য এক্সট্রা দিতে হবে না। তো 8 নম্বরেও ঠিক দিলেন। ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিচ্ছেন 9 নম্বরে ঠিক দেবেন। আর অন্যান্য কোনো ডকুমেন্টস যদি দিতে চান 10 নম্বরে ঠিক দিয়ে কোন ডকুমেন্টস দিচ্ছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। তো আপনার কিন্তু এখানে হয়ে গেল। এবার নিচে আসবেন সেলফ ডিক্লারেশন, এই যে সেলফ ডিক্লারেশনটা রয়েছে এখানে। তো এই যে বললাম এখানে দুটো সেলফ ডিক্লারেশন রয়েছে, এই যে 7 নম্বর 8 নম্বরে এই সেলফ ডিক্লারেশনটা নিচে রয়েছে ফর্মের। এখানে নেম, অ্যাড্রেস অ্যান্ড রিলেশনশিপ ইন দ্য ইভেন্ট অফ মাই ডেট আই হেয়ার বাই নমিনেট। তো এইখানে দেখুন আপনি কাকে নমিনি হিসাবে রাখছেন, এখানে যাকে আপনি নমিনি হিসেবে রাখতে চাইছেন তার নাম লিখবেন। যিনি আবেদন করছেন তার স্ত্রী বা স্বামী, যাকে আপনি নমিনি হিসেবে রাখবেন, বা আপনার সন্তান যাকে আপনি রাখতে চাইছেন তার নাম লিখবেন, তার ঠিকানা লিখবেন এবং রিলেশন আপনার কে হয় কমা দিয়ে লিখে দেবেন। আপনার স্ত্রী হয় না আপনার সন হয়, যেটা হবে কমা দিয়ে লিখে দেবেন। প্রথমে নাম, তারপর কমা দিয়ে অ্যাড্রেস, তারপর কমা দিয়ে রিলেশনটা লিখে দেবেন। বোঝাতে পেরেছি? তারপর নিচে চলে আসুন, আপনি বর্তমানে কোনো সেন্ট্রাল বা স্টেট, রাজ্য বা কেন্দ্র সরকারের বা লোকাল অ্যাডমিনিস্ট্রেটরের কোনো আপনি পেনশনের টাকা পান কি না সরকারের থেকে। তো এখানে বিভিন্ন পেনশনের নাম লেখা রয়েছে, যেমন বৃদ্ধ ভাতা, এনএসএপির, তারপর ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপর লোকপ্রসার, তারপর কৃষকদের যে ভাতা বা শিল্পীদের যে ভাতা, ফিশারম্যানদের যে ভাতা, এই ধরনের কোনো পেনশনের টাকা আপনি পান কি না। যদি কোনো পান তাহলে ঠিক চিহ্ন দিবেন। আর যদি এখানে কোনো ইতিমধ্যেই কোনো পেনশন মানে ওই বৃদ্ধ ভাতা টাইপের কোনো পেনশন যদি ইতিমধ্যেই আপনি মাসে মাসে মানে টাকা পান, কোনো একটা পেনশনের টাকা, যদি আপনি এখানে ঠিক চিহ্ন দেন তাহলে কিন্তু এই যে নতুন করে আবেদন করছেন তাহলে কিন্তু আর টাকা পাবেন না। ঠিক আছে? তো এখানে অবশ্যই যদি আপনি পান তবেই ঠিক দেবেন, নইলে এখানে ঠিক দেওয়ার দরকার নেই। এবার নিচে চলে আসুন, যেদিনে ফর্ম জমা দেবেন সেই দিনের তারিখ লিখবেন। আর এখানে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদন করছেন তাকে একটু সই করতে হবে, সই করতে না পারলে তিনি টিপছাপ দেবেন। আর নিচে ফর অফিস ইউজ অনলি, এই নিচের অংশ আর আপনাকে কোনো কিছু পূরণ করতে হবে না, এই উপরের অংশটা পর্যন্তই আপনাকে পূরণ করতে হবে। বুঝতে পেরেছি আপনাদেরকে? তো আপনাদের ফর্ম পুরো রেডি হয়ে গেল। আর কী কী কাগজ দেবেন এখানে, তো এই যে ঠিক চিহ্ন যেগুলো দিচ্ছেন এই প্রতিটি কাগজই কিন্তু আপনাকে জেরক্স দিতে হবে। আর এই ফর্ম যেটি আমি দেখালাম এটি কোথা থেকে পাবেন না, আপনাদের এলাকায় যে জনকল্যাণ ক্যাম্প হবে 15 তারিখ থেকে 17 তারিখ, সেই ক্যাম্পে আপনারা এই ফর্ম পাবেন। আর এই ক্যাম্পে ফর্ম নিয়ে ক্যাম্পেই জমা দেবেন। এবার ক্যাম্প শেষ হয়ে যাবে যখন, তখন আপনারা কোথায় ফর্ম পাবেন, তখন আপনারা বিডিও অফিসে, আপনাদের পঞ্চায়েতে, পৌরসভাতে ফর্ম পাবেন, সেখান থেকে ফর্ম নেবেন। আর ক্যাম্প শেষ হয়ে গেলে যখন আপনারা ফর্ম জমা দিতে যাবেন সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের অফিসে, হয় পঞ্চায়েতে, নয় বিডিও অফিসে, নয় পৌরসভাতে ফর্ম জমা দিতে হবে। আর ক্যাম্প চলাকালীন যদি আপনারা ফর্ম জমা দেন, ক্যাম্পে জমা দেবেন আর ক্যাম্প থেকেই কিন্তু ফর্ম নিতে পারবেন।
বুঝতে পেরেছি। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।